চেপে ধরল। সে কি বলতে কি বলে ফেলেছে ভাবতেই নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। কিন্তু ওদিকে উজান কথাটা শোনা মাত্র বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চেঁচিয়ে উঠল সে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। শাশুড়ি মেয়ে বলে কি? বাসরে করতে পারলাম না আর এই মেয়ে বলে প্রেগনেন্ট। দয়াল, এ কেমন খেলা দেখাইলে? পরিশ্রম করার আগে ফসল উৎপাদন শেষ। উজান, কি কপাল নিয়ে জন্মেছিস তুই? মো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে উজানের দিকে। সে না হয় ভুল করে কথাটা বলে ফেলেছে, তাই বলে মানুষটা তাকে এমন কড়া কথা শোনাবে? সে তো সবসময় তাকে পিচ্ছি পিচ্ছি বলে খেপায়। তাহলে এই পিচ্ছি যে ভুলবশত কথাটা বলেছে সেটা তার প্রফেসরের মাথায় ঢুকলো না? ফের উজান কিছু বলতে উদ্যত হতে মৌ তড়িঘড়ি করে নিজের ছোট্ট হাত দিয়ে উজানের মুখ চেপে দিল। এই না না, আসলে আমি এটা বলতে চাইনি, আমি কোনো পচা কাজ করিনি, সত্যি বলছি। মৌয়ের গলায় আকুতি। উজান সঙ্গে সঙ্গে মৌয়ের হাতটা সরিয়ে তাকে নিজের সামনে সোজা করে বসিয়ে চেঁচিয়ে উঠল, তাহলে বললে কেন যে তুমি প্রেগনেন্ট? তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট নও তো আবার? মৌ উজানের চোখের দিকে তাকে ভদ্র করলো, না না, আমি ওটা একদম বলতেছি না, মুখ ফসকে বেরিয়ে গেছে, আমি আসলে প্রেম করব এটাই বলতেছিলাম। হোয়াট? তুমি উজান চৌধুরীর ওয়াইফই হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে চাও? সিরিয়াসলি? পিঠে চেলা কাটার বাড়ি পড়েনি বলে সাহস বড্ড বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, এমন কেন করছেন? আপনি তো আমার বউ বলে মানেন না, এমনকি আপনার কাছে গেলেই নাকি আপনি বড্ড বিরক্ত ফিল করেন। সেই জন্য ভাবছিলাম একটা প্রেম করবো, তারপর আপনাকে। বাকি কথা শেষ হওয়ার কে উজান আচমকা তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। তারপর এক হিংস্র বাঘের মতো গর্জন তুলল, আমার থেকে মুক্তি চাইলে তোর জিব্বার রক টেনে ছিঁড়ে ফেলবো। তুই অনলি অ্যান্ড ওয়ান উজান চৌধুরী, জাস্ট মাইন্ড ইট। উজান মৌয়ের গাল এত জোরে চেপে ধরছিল যে মেয়েটা ব্যথায় কুকড়ে গেল। সে ছটপট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু উজান তাকে ছাড়লো না, বরং রাগে গজগজ করতে করতে বলে উঠল, নেক্সট টাইম যদি অন্য কোনো পুরুষের কথা তোর এই মাথায় এনেছিস তবে তোকে নিজ হাতে খুন করবে এই উজান চৌধুরী। কথাটা শেষ করে উজান বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় সে এত জোরে গাল চেপে ধরছিল, মুহূর্তে মৌয়ের ফর্সা গাল দুটো রক্তিম লাল হয়ে উঠল। মৌয়ের চোখ বেয়ে এবার অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কিছু নিতে পারছে না উজানের এই ছোট ছোট কথার আঘাতে। একটা মানুষ কি এভাবে বাঁচতে পারে? সে সম্পর্কে না আছে কোনো ঠিক ঠিকানা, না আছে একটুখানি ভালোবাসা। এভাবে জোর করে তো সম্পর্ক টিকিয়ে থাকে না। মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়লো। এর কিছুক্ষণ পর উজান তার সেই রাগী মুখখানা নিয়ে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে তার কপাল কুঁচকে গেল। পুরো রুম অন্ধকার। সম্ভবত মৌ রুমের লাইট অফ করে ঘুমিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালালো। আলো ফুটতে সে দেখলো মৌ মেঝেতে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটার এমন মলিন বিষণ্ণ মুখখানা দেখা মাত্র উজানের বুকের ভেতর এক নিমেষে মোচড় দিয়ে উঠল। সে দ্রুত মৌয়ের সামনে গিয়ে তাকে পাজাকোলা করে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। মৌয়ের এই বিধ্বস্ত রূপ দেখে উজানের সব রাগ কর্পূরের মতো উঠে গেল। সে তড়িঘড়ি করে মৌকে বিছানায় নিয়ে গিয়ে পরম যত্নে শুয়ে দিল। মনে মনে এক তীব্র অনুশোচনা জাগলো তার। রাগের মাথায় মেয়েটাকে সে বড্ড বেশি হার্ট করে ফেলেছে, কিন্তু সে তো এমনটা চায়নি। আসলে নিজের পজিটিভনেসের কারণে রাগটা সে কন্ট্রোল করতে পারেনি। উজান আলতো করে মৌয়ের সারা মুখমণ্ডলে অজস্র চুমুতে ভরিয়ে দিল। কাঁপা কাঁপা হাতে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে লক্ষ্য। খেয়াল করলো মেয়েটার শরীর বেশ ঠান্ডা। বিকেলের ওই বৃষ্টিতে বেশি ভেজার ফল। রুমের জানলা খোলাই ছিল, সেখান থেকে তীব্র বেগে ঠান্ডা বাতাস এসে বারবার মৌকে কাঁপিয়ে তুলছে। এটা দেখে উজানের নিজের উপর রাগ হলো। সে মৌকে ভালো করে কমফোর্টটা দিয়ে ঢেকে দিয়ে রুমের সব জানলা লক করে দিল। তারপর আবার এসে প্রিয়তমার পাশে ঝুঁকে বসলো। কিছু সময় তার নিষ্পাপ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উজান নিজের গুনগুন করে গেয়ে উঠল, তোমার চোখের আকাশ আমার চাঁদ উজার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থমকে যাব তোমায় ভালোবেসে বুকের সাথে, তোমার জন্য অনেক ব্যথা জমা। এইটুকু গিয়ে নিজের পাগলামি নিজেই মৃদু হাসলো উজান। মেয়েটাকে সে অসম্ভব রকমের ভালোবাসে, অথচ মুখে তা স্বীকার করতে তার বড্ড অনীহা। লুকিয়ে লুকিয়ে তাকে দেখা, সামনাসামনি তাকে আড়াল করা, আর চোখের পলকে একটু দূরে গেলে উজান অস্থির হয়ে ওঠা। মানুষ বলে প্রথম ভালোবাসা ভুলে দ্বিতীয় ভালোবাসাটা কখনোই নাকি ততটা গভীর হয় না, তবে সেটা সম্পূর্ণ ভুল। উজানের কাছে তার প্রথম ভালোবাসার চেয়ে দ্বিতীয় ভালোবাসা অনেক বেশি গভীর ও তীব্র। প্রথম জনের চেয়ে এই দ্বিতীয় নারী তার জীবনের শ্রেষ্ঠ। এই মেয়েটা যদি কোনোদিন জানতে পারে প্রফেসর উজান চৌধুরী তাকে পাওয়ার জন্য কতটা পাগলামি করতো, তবে সে কি নিজেকে সামলাতে পারবে, নাকি খুশিতে আত্মহারা হয়ে পড়বে? পিচ্চিমিটা নিজেও জানে না উজান তাকে নিজের করে পাওয়ার জন্য পর্দার আড়ালে কী করছে। এসব জল্পনা ঘটনা ভাবতে ভাবতে উজানের ফোনে একটা মেসেজ এলো। সে আর দেরি না করে পরম মমতায় ময়ের কপালে ঠোঁটে আলতো করে ছোঁয়া দিয়ে কক্ষ ত্যাগ করলো। রাত তখন প্রায় 9টা। ইফাত আর তন্ময় লেকের পাড়ে বসে আছে।
বসে আছে বলে ভুল হবে। তারা দুজনে উন্মুখ হয়ে অপেক্ষা করছে উজানের জন্য। এই জায়গাটা তাদের তিন বন্ধুর খুব পছন্দের জায়গা। বেশিরভাগ সময় অবসরে তারা এখানে এসে আড্ডায় মেতে ওঠে। হঠাৎ সেখানে উজানের আগমন হলো। সে আধ ঘন্টা দেরি করে আসে তন্ময় গুনে গুনে 4টা থাপ্পড় বসিয়ে দিল তার পিঠে। উজান কোনো প্রতিবাদ করলো না, চুপচাপ দুজনের মাঝে পা ঝুলিয়ে বসে রইল। তন্ময় ততক্ষণে চেঁচিয়ে উঠল, শালা ভণ্ড, এ নাকি বউ মানে না, অথচ বউকে রেখে আমাদের কাছে আসতে তার 18 ঘন্টা লেগে যায়। এতক্ষণ কি করছিলি হ্যাঁ? উজান কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি মুচকি হাসতে থাকে। তার এই রহস্যময় হাসি দেখে তন্ময় আরও রাগান্বিত হয়। সে ইফাতকে উদ্দেশ্য করে, ইফাত, ওকে হাসতে বারণ কর, নয়তো গুলি করে খুলি উড়িয়ে দিব। বিয়ে করে এখন পুরো বউ পাগল হয়েছে। বাই দ্য ওয়ে, ভাবির সাথে রোমান্স করে এলি নাকি? ইস, কি কপাল তোর। ঘরে বউ থাকা মানে সব টেনশন দূর। আমার কপালে যে কবে বউ জুটবে। উজান এবার ধমকেশ্বর বলল, চুপ কর শালা, এমনিতে পিচ্চিকে ধমকিয়ে দিয়ে এসেছি, আবার রোমান্স মারাস? দূরে গিয়ে মর। তন্ময় অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বেচারাকে আবার ধমকেছিস কেন? শালে আমাকে রেখে নাকি অন্য পুরুষের সাথে প্রেম করতে চাই? ইচ্ছে করছিল মেরে তক্তা বানিয়ে ফেলে। নিহাত বউটে পিচ্ছি, তাই কিছু করতে পারেনি। প্রেম করতে চেয়েছে বলে তোরা তো রাগ হচ্ছিল কেন? তুই তো ভাবিকে ভালোবাসিস না। কথাটা বেশ তাচ্ছিল্যের সুরে বলল ইফাত। সে এতক্ষণে স্থির হয়ে পানির দিকে তাকিয়েছিল। সে এখন বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকস্মিক প্রশ্নে উজান ভুরুজোড়া কুচকে তার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে আড়ালো, ভালোবাসি না বললে কি ও যা ইচ্ছে তাই করবে? সম্ভাবনা না থাকলে ইতি টানাই ভালো, কারণ সময় হয়তো থামতে না পারলেও ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তে থাকে। কিছু সম্পর্ক যেগুলো শুরুটা খুব সুন্দর হয়, কথা, হাসি, অভিমান, সব কিছু একটা আলাদা মায়া থাকে। মনে হয় এটা গল্প হয়তো অনেক দূরে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে দিতে হয় সব গল্পের শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথে থেমে যাওয়ার জন্য আসে, তখন জোর করে ধরে রাখলেও শুধু কষ্টটা বাড়ে, অভিমান জমতে থাকে, আর ধীরে ধীরে সুন্দর স্মৃতিগুলো ভারী হয়ে ওঠে। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াটাই ভালো, কারণ থেমে গেলে অন্তত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই বুঝবি না ভালোবাসা কী, তবে তোর বিপরীতে পাশের মানুষটা ঠিক জানে নামহীন সম্পর্কে থাকা কতটা কঠিন। না তাকে বুকে জড়িয়ে রাখা যায়, আর না তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এতটুকু বলে থামলো ইফাত। উজান ও তন্ময় দুজনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফাত আবার উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস উজান, আমি আর ভাবি দুজনে সেম। আমাদের দুজনের গন্তব্য সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চায়, আমিও আমার ফুলকণাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবির চেয়ে বড় দুর্ভাগা আমি। সে অন্তত তোর সাথে একই ছাদের নিচে, একই রুমে তোর সাথে পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে। কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যায়। যত আমি এগিয়ে যাই সে তত পিছিয়ে দেয়। তবে জানিস, সময়ের মূল্য অসীম। ঠিক সময়ে তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইফাত কিন্তু ঠিকই বলেছে উজান, তোর নিজের সম্পর্কে নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এভাবে তো সংসার টেকে না। বাই দ্য ওয়ে, তুই যে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, সে কোথায়? মেয়েটিকে এখনো আছে নাকি এতদিনে অন্য কারোর ঘরেনি হয়েছে? ইফাত কপাল কুঁচকে তাকালো। উজান নিজে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়ে কিছু জানে না। সে কৌতূহলী গেলে প্রশ্ন করলো, তুই এবার কাকে বিয়ে করতে চেয়েছিলি উজান? ওই এই ওয়েট, আগে কি করছিস? সেসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে এসব ঝামেলা যদি এখন তোর মাথায় আসে তবে কিন্তু খুব খারাপ হয়েছে। আরে ইয়ার, ভুলে গেলি উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনবরত বিরক্ত করতো, সেই ছিল উজানের দ্বিতীয় প্রেম। হোয়াট? ইফাত তীব্র চিৎকার শুনে উজান তড়িঘড়ি করে তন্ময়ের পিঠে একটা জোরে কিল বসে, হোপ বেটা, তোকে কখন বললাম সে আমার দ্বিতীয় প্রেম? তন্ময় পিঠ দলতে দলতে উত্তর দিল, বউ করতে চাওয়া আর প্রেম করা দুটোই তো সেম জিনিস। এসেছে আমার ভণ্ডামি করতে। এবার বল, সে কি এখনও তোকে বিরক্ত করে? আগের চেয়েও বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নেই, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসা। ইফাত ভুরুজোড়া কুচকে উজানের দিকে তাকালো, তার কণ্ঠে কিছুটা শঙ্কা। সে গম্ভীর গলা বলল, কি বলতে চাইছিস তুই উজান? তুই কি এনি চান্স মৌভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস? উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্য একচিলতে হাসি, তারপর নিজের পকেট থেকে একটা মোবাইল বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবছা ছবিতে আলতো করে চুমু খুলো। সেই ছবির দিকে পরম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সে আপন মনে বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ে আঙ্গিনে। ভালোবাসি প্রিয়দর্শিনী। উজান যদি আপনাকে অসম্ভব ভালোবাসে। ইফা তার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ উজান, তুই আমাদের সাথে ফাজলামো করছিস? তোর লাইফে বর্তমান থাকতে তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস? কেন বুঝিস না ভাবিও তোকে অসম্ভব ভালোবাসে? ইফাত রাগান্বিত কণ্ঠে বলে উঠল, বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিচারিতার কথা শুনে তার মোটেও ভালো লাগছিল না। ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটা ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ছবিটা বন্ধুর চোখের সামনে ধরলো। ছবিটা কিছুটা আবছা হলো। ওটা সে আর কেউ নয়, স্বয়ং মৌ। তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো বন্ধুদের। ইফাত বিস্ময় ভরে চোখে চেয়ে রইল, অস্ফুট স্বরে বলল,
তুই ভাবিকে ভালোবাসিস উজান, তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই, আমি আমার ওই মৌ পাখিকে ভালোবাসি। তোদের কি মনে হয় এই উজান চৌধুরী বাড়ির লোক একটা অজানা মেয়ের সাথে বিয়ে দিবে আর সেটা উজান চৌধুরী মুখ বুঝে মেনে নিবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না, সেখানে একটা মেয়ে, অবশ্য আমার পাথুরে মনে ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে ওই পিচ্ছি মেয়েটা। জানিস 2 বছর আগে হুট করে ফেসবুক থেকে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। প্রথমে পাত্তা দিইনি, কিন্তু যখন দেখলাম সেই একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেটে দেখলাম, অ্যাকসেপ্ট করলাম না। এরপরে ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলে কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, অমনি আমার এই পিচ্ছি পাগলিটা গিয়ে তখন তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমার সামনাসামনি ঠিক করে চেনেও না। যেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়, সেদিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গেছিলাম। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস হয়ে যায়। যদিও শুরুতে আমি পাত্তা দিনে তখন উজান চৌধুরী ভালোবাসা শব্দটাকে তীব্র ঘৃণা করে। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সাময়িক আবেগ ভেবে ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পিছনে না ছুটে তাকে সরাসরি না দেখে এই একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা, এটা মোটেও কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনোই রিপ্লাই দেয়নি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিন মেসেজ না দিলে আমার নিজের ভেতরে প্রচণ্ড রাগ হতো, অস্থিরতা দেখাতো। অথচ মজার বিষয় দেখ, আমি পার্সোনালি তাকে চিনতাম না। ওদিকে হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজ করার পর জানতে পারলাম মেয়েটা ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়ে রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যি খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল অদ্ভুত এক টান। এরপরে ওই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার এই পাথুরে মনটা একটা নরমে ফুলে রূপান্তরিত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপন লোক লাগিয়ে রোজ ওকে ফলো করতাম। ও কিছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি দেখতে একটা মেয়ে, তবে সব ছেলেদের উপর ক্রাশ খাওয়া ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পিচ্চিটাকে নিজের ঘরে বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমাদের বয়সের পার্থক্য অনেক বেশি। এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যে বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বললো, সেটা তো তোরা জানিস। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার সেই চেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরী খুব বেশি বেগ পেতে হয়নি, খুব সহজে পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে প্রফেসর উজান চৌধুরী পর্ব 9 পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কালকে অপরিচিত অর্ধাঙ্গিনী গল্পটা দিব।